প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম ত্রাস। শুরু করছি প্রথম অংশ। এক। সেলুনে ঢোকার সময় পোস্টারটা দেখতে পেল সে। ব্যাটউইং দরজার একপাশে দেয়ালের সাথে সাটা, ইদানিং লাগানো হয়েছে। ল অফিসের ওয়ান্টেড পোস্টারের মতো হলদেটে বা মলিন নয় ওটা। বিষয়বস্তুও একটু ভিন্ন রকমের। থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। চোখ বুলালো লেখাগুলোয়। জেরেমি টাউন নামের শহরে একজন মার্শাল দরকার। বেতন আলোচনা সাপেক্ষ। শহরটার কথা সে শুনেছে। মাত্র কয়েকদিন হলো ওটার জন্ম। পাহাড়ে সোনার সন্ধান পেয়েছিল খেয়ালি এক প্রসপেক্টর। সেই থেকে কয়েকদিনের মধ্যে গড়ে উঠেছে। চারপাশ থেকে লোকজন ছুটে গেছে ওখানে, কেউ সোনার আশায়, কেউ ব্যবসা করতে। তাদের সাথে খারাপ কিছু লোকও জুটেছে। এরকম খনি শহরে খারাপ লোকেরাই জুড়ে বসে। সোনা এমন এক জিনিস যা মানুষের বিবেককে দমিয়ে রাখে। লোভ, ঈর্ষা আর অপরাধের জন্ম দেয়। আরও শুনেছে স্যামুয়েল কিনকেড, কার্ট রক্স, শেইন থমসন সহ বেশ কয়েকজন কুখ্যাত লোক জেরেমি টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওরা সেখানে বসতি করতে বা সৎ উদ্দেশ্যে যাচ্ছে না। অ্যারিজোনার এদিকের খবর যেসব লোক কিছু না কিছু রাখে তারা সবাই জানে এ সত্যটি। কিনকেড বা রক্সের মতো লোকদের কাছ থেকে সততা বা ভদ্রতা আশা করা যায় না। যেটা ওদের পছন্দ হয় আপোষে না পেলে কেড়ে নেয়। খুন করতেও পিছোপা হয় না। যেখানে আইনের হাত দুর্বল সেখানে জুড়ে বসে ওরা। জবরদখল আর লুটপাট শেষে নতুন কোনো শহর বা জনপদের উদ্দেশ্যে ঘোড়া ছোটায়। পোস্টারের উপর থেকে চোখ সরিয়ে দরজার দিকে এগোলো সে। জেরেমি টাউনের কী হলো বা না হলো তাতে কিছুই আসে যায় না ওর। ব্যাটউইং দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল আগন্তুক। অনুসন্ধানী দৃষ্টি চালালো সারা ঘরে। একপাশে দীর্ঘ বারের পেছনে দুজন বারকিপকে দেখতে পেল। ছড়ানো ছিটানো অনেকগুলো টেবিল চেয়ার, দেয়ালের কোণে আয়না লাগানো। ইচ্ছে করলে সরাসরি না তাকিয়েও ঘরের যে কারো উপর নজর রাখা যাবে। পাশে কাছের দেয়াল, লবিটা বার থেকে আলাদা করা। খাওয়ার ব্যবস্থা আছে ওখানে। মাথা থেকে হ্যাট সরিয়ে চুলে আঙুল চালালো ও বারের দিকে এগোলো। লম্বা পথ পাড়ি দিয়েছে। সারাদিন চলার ফলে গলায় ধুলি আটকে খড়খড়ে হয়ে আছে। চুপসে যাওয়া পেটের ব্যবস্থা করার আগে একটা ড্রিঙ্ক দরকার। গলাটা তাতে পরিষ্কার হবে। বারের সামনে টুলের সারির একটায় বসে হুইস্কির ফরমাশ দিল ও। ড্রিঙ্ক আসার পর চুমুক দিয়ে চারপাশে তাকালো আবার। একটা টেবিলে পোকার খেলা চলছে। কাছে দাঁড়িয়ে দেখছে দুজন লোক। দুটো ভিন্ন টেবিলে বসে গলা ভেজাচ্ছে আরও 5 জন। অনেক দূর থেকে এসেছো বোধহয়? হালকা সুরে জানতে চাইল একবার কি। মৃদু নট করল সে। হুইস্কিতে আগ্রহ বেশি। জেরেমি টাউনে যাচ্ছ নাকি? তাই মনে হচ্ছে তোমার। দক্ষিণ থেকে এসেছো তুমি। হয় এখানে থাকছো অথবা সামনে এগোবে। বিগ বের পর টেইল তো একটাই, আর সেটা জেরেমি টাউনে গেছে। আমি আরো দূরে যাব, পাহাড় ছাড়িয়ে। ওদিকে বসতি আছে? কখনো শুনিনি তো। শেষ চুমুক দিয়ে বারের উপর গিলাস নামিয়ে রাখলো আগন্তুক। পকেট থেকে খুচরো পয়সা বের করে বিল মেটালো। নোটিশটা দেখেছো? উঠতে যাবে এ সময়ে জানতে চাইল বারকিপ। নট করল সে। চোখে প্রশ্ন ফুটে উঠেছে। এ পর্যন্ত 3 জন মার্শাল নিয়োগ করেছে ওরা।
দুরাতের বেশি টিকতে পারেনি কেউ। থমসনের দলবল যেখানে আছে সেখানে কোনো মার্শাল টিকে থাকে কেমন করে? নরক গুলজার অবস্থা শহরটার। সন্ধ্যার পর হাঙ্গামা গোলাগুলি শুরু হয়ে যায়। শুনলাম কিনকেডও রওনা দিয়েছে। হয়তো। তোমাকে দেখে মনে হচ্ছে ওগুলো ভালোই চালাতে পারো। পিস্তলের দিকে ইঙ্গিত করে বলল বারকিব। হয়তো ওখানে গেলে সমাদর পাবে। আগ্রহ নেই বলে দরজার দিকে এগোলো আগন্তুক। পেছন থেকে ওকে দেখল বারকিব। যুবকের নিষ্পৃহ আচরণে অবাক হয়েছে। পশ্চিমে নতুন শহর যে কোনো আগন্তুকের কাছে চ্যালেঞ্জ, ধাঁধা বিশেষ। বিগ বে থেকে জেরেমি টাউন 3 দিনের পথ, কিন্তু সব খবরই আসে এখানে। শহরটা সম্পর্কে দারুণ কৌতূহলী এখানকার সবাই, এমনকি বিগ বের বাসিন্দা নয় এমন লোকও। অথচ বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি আগন্তুক। দরজা দিয়ে বেরিয়ে যাওয়া দীর্ঘ কাঠামোর দিকে তাকালো বারকিব। সুঠাম পেশিবহুল শরীর, হাঁটার মধ্যে দীর্ঘতা প্রকাশ পাচ্ছে। সবার আগে অবশ্য উরুতে নিচু করে বাঁধা জোড়া পিস্তলের উপর নজর পড়বে যে কারো। আলাদা দরজা দিয়ে আগন্তুককে লোভিতে ঢুকতে দেখল সে। নির্লিপ্ত দেখাচ্ছে তাকে, কোনো দিকেই তাকাচ্ছে না। ও ওস বেসিনে হাত মুখ ধুয়ে একটা টেবিলে বসে পড়ল। ওয়েটেস আসতে খাবারের ফরমাশ দিল। খাওয়ার দিকে ওর মনোযোগ দেখে বারকিব ধারণা করলো লোকটা বেশ ক্ষুধার্ত ছিল। আয়েশ করে খাচ্ছে সে। বাড়ি ফিরতে সবারই ভালো লাগে, ভাবছে আগন্তুক। তারও লাগছে। এবার অবশ্য দীর্ঘ সময় পর, প্রায় 3 বছর বাদে বাড়ি ফিরছে। শেষবার যখন এসেছিল এই শহরটা ছিল একেবারে নতুন। কয়েকটা জীর্ণ শ্যাক, একটা সেলুন আর স্টোর ছিল শুরুতে। 3 বছরের বেশ 3 বছরে বেশ বড় হয়ে উঠেছে বিগ বে। লোকের সমাগমও ঘটেছে। টেবিলের উপর ছাইদানিতে সিগারেট গুজে রাখার সময় দরজার দিকে ফিরে তাকালো সে। 40 ঊর্ধ্ব এক লোক আর একটা মেয়ে ঢুকছে। পরনের কাপড়ে ধুলোর ছাপ। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে চোখে মুখে ক্লান্তি। কিছুটা অধৈর্য দেখাচ্ছে লোকটিকে, চোখে অস্থির দৃষ্টি। হাত মুখ ধুয়ে এসে বসলো মেয়েটির উল্টো দিকে। তারপর ওয়েটেস কাছে যেতে খাবারের ফরমাশ দিল। মেয়েটির দিকে তাকালো আগন্তুক। দ্বিতীয়বার তাকানোর মতো মেয়ে বটে। রূপ উপচে পড়ছে না, তবে কমনীয় সৌন্দর্যের স্ফুরণ ঘটেছে ওর মধ্যে। রংজ্বালা মসৃণ ত্বক, লম্বা আকর্ষণীয় ফিগার। বিষণ্ণ দেখাচ্ছে ওকে, হয়তো যাত্রার ক্লান্তির কারণে, কিংবা এতগুলো পুরুষের কৌতূহলী দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে পড়ায়। আয়ত নীল 2 চোখে অপথিপ দৃষ্টি দেখে তাই মনে হলো আগন্তুকের। এই এলাকায় নতুন এসেছে ওরা, একরকম নিশ্চিত সে। হয়তো জেরেমি টাউনই ওদের গন্তব্য। ওয়েটেস পাশ দিয়ে যেতে আরেক কাপ কফির ফরমাশ দিল সে। কফি আসার পর চুমুক দিল। তারপর দরজায় চোখ পড়তে ক্ষীণ সতর্কতার ছাপ পড়ল ওর মুখে। যে লোকটা ঢুকছে তাকে চেনে, জেসি ওয়েন। লম্বা তাগড়া শরীর, পাকানো দড়ির মতোই মজবুত, পেশিবহুল। উরুর হোলস্টারে চকচকে বাটের জোড়া পিস্তল। লম্বা আঙুলগুলো সবসময় কোমরের কাছে থাকছে, এমনকি হাঁটার সময়ও। পিস্তলে দারুণ চালু জেসি ওয়েনের হাত, বিদ্যুৎ গতিতে ড্র করতে সক্ষম, নিশানাও নিপুণ। হাঁটার মধ্যে আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে। বেপরোয়া এবং উদ্যত একটা ভাব আছে ওয়েনের মধ্যে, সহজে বোঝা যায় না। কাউকে পরোয়া করে না এ লোক, কারণও আছে। অ্যারিজোনার এ প্রান্তে প্রথম সারির বন্দুকবাজ হিসেবে তার খ্যাতি।
জেসি ওয়েন এখানে এসেছে কেন? প্রশ্নটা খোঁচাচ্ছে ওকে। জেরেমি টাউনে যাবে? এটাই স্বাভাবিক। চেহারা সুরতে অবশ্য ওকে সাধারণ লোক বলে মনে হয়। কেউ ধরতে পারবে না বহু অপরাধের হোতাশে। সুদর্শন, বাকপটু, আচরণ আর পোশাকে ভদ্রলোক। স্বার্থ ছাড়া কোথাও যায় না সে, এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি। ওয়েনকে যুবতী আর মাঝবয়সী লোকটার সঙ্গে যোগ দিতে দেখে ভাবল আগন্তুক। দেয়ালের আয়না থেকে চোখ সরিয়ে নিল। ওয়েন এদের কি ক্ষতি বা উপকার করলো তাতে কিছুই আসে যায় না ওর। তবে এটা ঠিক, নিজের এলাকা ছেড়ে বহু দূর চলে এসেছে ওয়েন, এবং সচরাচর বড়সড় কোনো লাভের আশায় থাকলে এতটা পথ পাড়ি দেয় সে। তাতে তোমার কি? নিজেকে শাসন করলো আগন্তুক। শুধু শুধু অন্যের ব্যাপার নিয়ে ভাবছ। কারণটা নিজেই আবিষ্কার করলো। আসলে বয়স্ক ভদ্রলোক আর ওই মেয়েটি যে ওয়েনের অসহায় শিকারে পরিণত হতে যাচ্ছে এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই ওর। হলপ করে বলতে পারবে এদের দুর্বলতার সুযোগ নেবে ওয়েন। হয়তো মেয়েটাকে পটিয়ে ফেলবে, কিংবা গোল্লায় যাক জেসি ওয়েন। লম্বা চুমুক দিয়ে কফি শেষ করলো সে। তারপর বিল মিটিয়ে বেরিয়ে এলো। পর্চে দাঁড়িয়ে চোখ কুঁচকে রাস্তার দিকে তাকালো ও। রৌদ্র উজ্জ্বল একটা দুপুর। দীর্ঘ রাস্তার কোথাও লোকজন দেখা যাচ্ছে না। রাস্তায় বেরিয়ে অযথা কেই বা গ্রীষ্মের কাঠ ফাটা রোদে সিদ্ধ হতে চায়। হিসিং রেইলে বাঁধা গ্রুলার দিকে এগোলো আগন্তুক। লাগাম ছাড়িয়ে স্যাডলে চেপে বসলো। হ্যাটের কার্নিশ আরও নিচে নামিয়ে দিয়ে চোখ আর কপালকে রোদের আঁচ থেকে আড়াল করল সে। তারপর চওড়া বিধ্বস্ত রাস্তা ধরে পশ্চিমে এগোলো। গুটি কয়েক দালান চোখে পড়ছে এদিকে। বেশিরভাগই আবাসিক বাড়ি। একটা গলির মুখে এসে পড়তে চোখে পড়ল ব্যাপারটা। অন্তত 6টা ওয়াগন দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। আশপাশে বেশ কিছু লোক দেখা যাচ্ছে। বাচ্চা আর মহিলাও আছে। অপেক্ষা করছে ওরা। হয়তো জেরেমি টাউনে যাচ্ছে এ দলটাও, ভাবল সে। এই ড্যান, দাঁড়াও! পেছন থেকে চেঁচালো কেউ। ঘোড়ার রাশ টানলো, পেছনে ঘুরল। বিশাল দেহি এক লোক দৌড়ে আসছে। কাছে আসার পর দেখা গেল রীতিমতো হাঁপাচ্ছে সে। নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে প্রশস্ত বুক। ঝকঝকে সাদা দাঁতের সবগুলো বেরিয়ে পড়ল হাসির সাথে। কি খবর ড্যান? নট করে ভাল বোঝাতে চাইল আগন্তুক। নির্বিকার মুখে দেখল লোকটিকে। থলথলে মুখ, সর্বত্র চর্বির আধিক্য। লম্বায় 6 ফুট হবে, চওড়ায়ও তেমনি। বিশালদেহী হ্যান্স কোবার্নকে চেনে সে। মন্টানার সোনা ব্যবসায়ী। হাসলে সুদর্শন দেখায় ওকে। ধূসর চোখ জোড়ায় বন্ধুত্বপূর্ণ চাহনি। জেরেমিতে যাচ্ছি, বড়সড় একটা চালান আছে, নিচ থেকে বলল ব্যবসায়ী। তোমাকে পেয়ে ভালোই হলো। কে জানতো, যার খোঁজে দুনিয়া তোলপাড় করতে বাকি রেখেছে বিগ বেতে এসে তাকেই পেয়ে যাব। আমার চিঠি পাওনি? মাথা নাড়ল ড্যান। গত 2 মাস চলার মধ্যে আছি। ও, আর আমি কিনা ভেবেছি প্রস্তাবটা তোমার পছন্দ হয়নি। পায়ের ভর বদল করল সে। এসো আমার বাগিতে চলো, একসাথে পান করা যাক। বহুদিন পর দেখা হলো। তীক্ষ্ণ দৃষ্টিকে ড্যানকে দেখল সে। যুবকের মধ্যে কোনো আগ্রহ আছে কিনা বোঝার চেষ্টা করছে। তাছাড়া আমরা বোধহয় ব্যবসা নিয়েও আলাপ করতে পারি, অন্তত আমার তাই ধারণা। ওসব নিয়ে ভাবছি না আমি, নিষ্পৃহ কণ্ঠে বলল ও। রসো, না শুনে খেপে যাচ্ছ কেন? আমি তো তোমাকে প্রস্তাব দেইনি এখনো। আগে তো আমার বাগিতে 10টা মিনিট কাটিয়ে যাও, মেরি আছে। ঘুরে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে।
খানিক কি যেন ভাবলো ড্যান। তারপর স্যাডল ত্যাগ করে ঘোড়ার লাগাম হাতে সোনা ব্যবসায়ীর পেছন পেছন এগোলো। 60 গজ দূরে প্রথম বাগিটায় হ্যান্স কোবার্নের। ওটার পেছনে এসে মিসেসকে ডাকলো সে। পাটাতনে উঠে পর্দা সরিয়ে আহ্বান করলো ড্যানকে। বাগির দেয়ালের আংটার সঙ্গে ঘোড়াকে পিকেট করলো ড্যান। তারপর উপরে উঠে এলো। ভেতরে অপরিসর জায়গা, কিন্তু তাতেই সংসার গুছিয়ে নিয়েছে ওরা। দরকারি জিনিসপত্র সব গুছিয়ে রাখা। টুকিটাকি ছাড়াও একটা স্টোভ রয়েছে এক কোণে। মাঝখানে ছোট্ট একটা টেবিল, পাশে দুটো চেয়ার। মিসেস কোবার্নকে ওপাশে দাঁড়িয়ে থাকতে দেখে টুপি খুলে নট করল ও। ক্ষীণ হাসল মহিলা, স্বামীর মতোই স্বাস্থ্যবতী, হাসি খুশি। অনেক দিন পর, তাই না ড্যান? তোমাদের ওদিকে যাওয়া হয়নি ইদানিং, মাথা ঝাঁকিয়ে ব্যাখ্যা দিল সে। আসলে ইচ্ছে হয়নি তোমার, চাপা স্বরে অভিযোগ করল মেরি কোবান। কোণের অপরিসর জায়গায় থালা বাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একটু পর দুটো থালায় আপেল পাই পরিবেশন করলো। জেরেমিতে যাচ্ছ? জানতে চাইল ড্যান। চামচে করে অনেকটা পাই মুখে পুড়েছে কোবান। সেই অবস্থায় মাথা ঝাঁকালো। ঢোক গিলে খাবার চালান করে দিল পাকস্থলিতে। তারপর বলল, চালানটা বেশ বড়সড়, প্রায় $2 লাখ সোনা। থেমে হাতের চেটো দিয়ে মুখ মুছল সে। খেয়ে ধরল এরপর। আমার আশঙ্কা হচ্ছে হয়তো লুট করার চেষ্টা করবে কেউ। কাউন্টির সব খারাপ লোক গিয়ে জড়ো হয়েছে জেরেমি টাউনে। থমসন, কিনকেড, রক্স তো আছেই। শুনেছি নেইল ডেভিসও আস্তানা গেড়েছে শহরের আশপাশে। জানোই তো, এমন সুযোগ কখনো ছাড়ে না ও। সেজন্যই তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উত্তর না পেয়ে ভাবলাম ইচ্ছে নেই তোমার। শূন্য থালা টেবিলের উপর নামিয়ে রেখে সোনা ব্যবসায়ীর দিকে তাকালো ড্যান। আগ্রহের ছিটে ফোটাও নেই ওর মুখে, একেবারে নির্বিকার দেখাচ্ছে। ভেতরে ভেতরে দমে গেল হ্যান্স কোবান। ভেবেছিল ওর বিপদের কথা শুনে কিছুটা হলেও নরম হবে সে। টাকা ছড়ালে যোগ্য লোকের অভাব হয় না, দার্শনিক সুরে মন্তব্য করল ড্যান। যোগ্য লোক? কিন্তু ড্যান, শুধু যোগ্য লোক হলে তো চলবে না, তাকে একই সঙ্গে বিশ্বস্তও হতে হবে। $2 লাখ চারটিখানি ব্যাপার নয়। তোমার উত্তর না পেয়ে মন্টানা থেকে দুজনকে ভাড়া করেছি, কিন্তু ওই যে বললাম, ওদের উপর আস্থা বা বিশ্বাস কোনোটাই রাখতে পারছি না। তোমাকে পেলে নিশ্চিন্ত হতে পারতাম। ড্যানি লসন স্টেজ গার্ডের দায়িত্বে থাকবে জানলে স্টেজ লুট করার আগে 1000বার চিন্তা করবে রক্স বা কিনকেডরা। কিন্তু কি আর করা। অসহায় একটা ভঙ্গি করল সোনা ব্যবসায়ী। উঠে গিয়ে দেয়ালে ঝোলানো কাবার থেকে হুইস্কির বোতল আর গেলাস বের করলো। পানীয় ঢেলে অফার করলো লসনকে। ব্যস্ত না থাকলে আমার কাজটা নিতে পারো ড্যান। ফি নিয়ে ফি নিয়ে তোমার সঙ্গে কখনো দু কথা হয়নি আমার। যোগ্য লোকের কদর বুঝি আমি, সমাদরও করি। হুইস্কিতে চুমুক দিল ড্যানি লসন। কিছুদিন হলো ছেড়ে দিয়েছি ওসব, হ্যান্স। ঝামেলা বেশি এ কাজে। দুঃসংবাদ, অন্তত আমার জন্যে, বিরস মুখে মন্তব্য করল কোবান। জেরেমি টাউন তেতে আছে এখন। মেরিকে নিয়ে ওখানে যাওয়া বোধ হয় ঠিক হচ্ছে না তোমার। আমি এমনিতেই যেতাম। মেরির জেদ ধরল ও আসবে। অজ্ঞাতা কাঁধ উঁচিয়ে স্ত্রীর দিকে তাকালো সে। বরাবরই সাহস বেশি ওর, এমনকি আমার চেয়েও। তবুও শহরটার পরিস্থিতি ভালো নয়, এটা অবশ্য শোনা কথা। বাদ দাও, যা হওয়ার হবে। তুমি যাচ্ছ কোথায়? ওদিকেই? তাহলে একসঙ্গেই যেতে পারি আমরা। ওহো, তোমাদের বোধ হয় আরও দেরি হবে। কাল সকালে সকালে রওনা দিচ্ছি আমরা। একদিন বিশ্রাম নেব এখানে। ওরা কারা? বাইরের ওয়াগন সারির দিকে ইঙ্গিত করল লসন। বিভিন্ন দিক থেকে এসেছে, বেশিরভাগই আনাড়ি লোক।
কয়েকজন আছে পশ্চিমে একেবারে নতুন। সবাইকে গাইড করছে জেসি ওয়েন। আর লোক পেল না ওরা। স্বীকার করছি, এরকম একটা রাইডের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ওর। তবে ওকে বিশ্বাস করা কঠিন। এটাই হচ্ছে যত চিন্তার ব্যাপার। নীরবে হুইস্কিতে চুমুক দিল লসন। লার্কিন হাদাটা ওর যুবতী মেয়েকে নিয়ে এসেছে। বোকা আর কাকে বলে? এমন জায়গায় কেউ অমন সুন্দরী মেয়েকে নিয়ে যায়? সোনার স্বপ্নে বিভোর। জেরেমি টাউনে গিয়ে মাটি খুঁড়ে বস্তায় বস্তায় সোনা তুলবে। আরে বাবা, তোমার জন্যে কেউ বাকি রেখেছে কিছু? শহরের চৌহদ্দিতে যত জায়গা ছিল সবই ক্লেম করে ফেলেছে লোকজন। জবরদখলের কয়েকটা ঘটনাও ঘটেছে। বেটাকে বুড়ো আঙুল দেখাবে জেসি ওয়েন। এরই মধ্যে মেয়েটার পেছনে লেগেছে হারামজাদা। যার সমস্যা তাকেই ভাবতে দাও। মৃদু অসন্তোষ প্রকাশ করল মেরি। তোমার নিজেরই কম নেই এ মুহূর্তে। ওদের জন্যে করুণা হচ্ছে। লার্কিন আর ওর মেয়ে দুজনেই পশ্চিমে নতুন। ওয়েন ওদের সর্বনাশ করে ছাড়লে একটুও অবাক হব না। তুমি শুধু সমালোচনাই করছো, অভিযোগ করল মেরি। পারলে ওদের সাহায্য করো, নইলে মুখ বন্ধ রাখো। এদের সাথে ভিড়লে কিভাবে? প্রসঙ্গ পাল্টালো লসন। ভেবে দেখলাম লম্বা পথ পাড়ি দিতে হবে। কখন কোন বিপদ আসে তার ঠিক আছে। সাথে লোকজন থাকলে মন্দ হয় না। এই দলটা তখন রেড রক থেকে রওনা দিচ্ছিল। ভিড়ে গেলাম ওদের সঙ্গে। এজন্য অবশ্য ওয়েনকে $20 ফি দিতে হবে। মিসেস কোবানকে নট করে উঠে দাঁড়ালো ড্যানি লসন। ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো বাইরে। প্রথমেই খেয়াল করলো পেছনের ওয়াগনের কাছাকাছি দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে দুজন। নিরাসক্ত দৃষ্টিতে ওকে দেখলো লোকগুলো। ওর পিস্তলের উপর নজর আটকে থাকলো কয়েক সেকেন্ড। তারপর নিচু স্বরে নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিল। এরা? জানতে চাইল লসন। পাশে এসে দাঁড়িয়েছে ব্যবসায়ী। আনমনে মাথা ঝাঁকালো। বিশ্বাস করা যায় এমন লোক পাওয়া কঠিন, ড্যান। তার মানে তুমি নিজেই ওদের বিশ্বাস করছো না? এক বিন্দুও না। ওখানে কি প্রচুর সোনা পাওয়া গেছে? বিস্তর। এত বড় খনির কথা আমি কখনো শুনিনি। এবং ঝামেলাও বেশি হবে, মন্তব্য করলো ও। দয়া করে প্রস্তাবটা ভেবে দেখবে, অনুরোধ করলো কোবান। মাথায় টুপি চাপালো লসন। গ্রুলার বাঁধন খোলার সময় ফিরে তাকালো। সোনা ব্যবসায়ীর চোখে চোখ রেখে স্মিথ হাসল। দেখা হওয়ার পর থেকে মানুষটাকে এই প্রথম হাসতে দেখছে হ্যান্স কোবান। তেমন কোনো প্রস্তাব কি দিয়েছ আমাকে? না, সরাসরি কোনো প্রস্তাব দেইনি। তবে কাজটা কি আর আমি কি চাই তুমি ঠিকই বুঝতে পেরেছ। অন্য কেউ হলে সাপ না করে দিতাম। ওয়াগনের দরজায় এসে দাঁড়ানো মেরি কোবার্নের উদ্দেশ্যে ক্ষীণ নট করল। তবে তোমার কথা আলাদা, হয়তো ভেবে দেখব। তোমার চালান কবে রওনা দিচ্ছে? 5 দিন পর। হয়তো জেরেমিতে দেখা হবে আবার। স্যাডলে চাপার সময় বলল লসন। হাঁটুর গুঁতোয় ঘোড়াকে এগোনোর নির্দেশ দিল। গলি ধরে এগোলো গ্রুলাটা। পেছন থেকে তাকিয়ে থাকলো স্বামী স্ত্রী। মূল রাস্তায় উঠে ডানে মোড় নিতে আড়ালে পড়ে গেল ড্যানি লসনের অবয়ব। পাশ ফিরে ক্রুদের দিকে তাকালো ব্যবসায়ী। লোকটা কে? জানতে চাইল এক ক্রু। ওকে চেনার দরকার নেই তোমার, বিরক্ত স্বরে বলল হ্যান্স কোবান। নিজের চরকায় তেল দাও, বিল। আর এখানে বসে না থেকে ঘুরে ফিরে খানিকটা খোঁজ খবর নিলেও পারো। হয়তো পরে কাজে লাগতে পারে এমন কোনো তথ্য পেয়ে যাবে। সেটা তোমাকে বলে দিতে হবে না, তাছাছোলা স্বরে উত্তর দিল বিল নামের ক্রু। নিজের কাজ আমরা ভালোই বুঝি, অযথা জ্ঞান দিতে এসো না। মিস্টার কোবান, জেরেমি টাউনে পৌঁছানোর পর আমাদের কাজ শুরু হবে। আপাতত আমরা বেকার, বুঝতে পারছো? হয়তো তখন আর তোমাদের কাউকে প্রয়োজন হবে না আমার। কি বললে?
তীক্ষ্ণ স্বরে জানতে চাইল অন্যজন। অবাক হয়েছে। তেমন কিছু না, বলেছি তোমাদের কাজ কারবার পছন্দ হচ্ছে না আমার। ঠিক করেছি জেরেমিতে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তখন হয়তো তোমাদের বিদায়ও করে দিতে পারি। তবে নিশ্চিন্ত থাকো, পাওনা ঠিকই পাবে। শীতল দৃষ্টিতে ওর দিকে তাকালো বিল নিকোল। এ কাজটা করতে পারবে না তুমি। আমার যা ইচ্ছে করব, তোমাদের কি? বেশ তো, চুক্তি অনুযায়ী টাকা পেলেই আমরা খুশি, বলল অন্যজন। পাবে। তুমি কি ওকে ভাড়া করার কথা ভাবছো নাকি? কৌতূহলী স্বরে জানতে চাইল বিল। করলেই বা তোমার অসুবিধে কি? আমাদের চেয়ে টাপ লোক নাকি? তোমার ভাব চক্করে মনে হচ্ছে কেউ কাটা কেউ। তাচ্ছিল্যের সাথে জানতে চাইল সে। শুনে রাখো বিল, ও হচ্ছে ড্যানি লসন। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কথাটা। তোমার মতো বিল নিকোলদের পাত্তা দেয় না ওই লোক। থমকে গেল বিল নিকোল। সতর্ক দৃষ্টি ফুটে উঠেছে চোখে। আনমনে একটা কাঁধ উচালো সে। তারপর সিগারেট ফেলে বুটের তলায় পিষল। হতে পারে, তবে আগাম সব কিছু বলা যায় না। আগাম সব কিছু বলা যায় কি? কে বলতে পারে? ওখানে মরতে যাচ্ছে না সে? প্রশ্নটা দ্বিধায় ফেলে দিল সোনা ব্যবসায়ীকে। কি যেন ভাবল সে, তারপর ক্ষীণ হাসল। স্বপ্ন দেখছো নাকি বিল? ওর মুখোমুখি দাঁড়াতে হলে আরও কয়েকজনের সাহায্য হয়তো দরকার পড়বে তোমার। কে জানে, উল্টোটাও তো হতে পারে। নিকোলের উম্মার ভ্রুক্ষেপ করল না হ্যান্স কোবান। ঘুরে ওয়াগনের ভেতরে ঢুকে পড়তে গিয়ে রাস্তায় চোখ পড়ল তার। দেখল ফিরে আসছে লার্কিনরা, সঙ্গে জেসি ওয়েন। দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখল কোবান। মেয়েটির পাশাপাশি হাঁটছে ওয়েন। সমানে মুখ চলছে তার। তুমি বোধহয় ক্লান্ত ম্যাম, ওয়াগনের কাছে আসতে বলল ওয়েন। বিশ্রাম নাও, কোনো দরকার হলে আমাকে একটা খবর দিও শুধু। ঝটপট চলে আসব। তোমাদের সবাইকে জেরেমিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব যখন নিয়েছি, তখন নিশ্চিন্তে আমার উপর নির্ভর করতে পারো। ধন্যবাদ মিস্টার ওয়েন, বলে ওয়াগনের ভিতর ঢুকে পড়ল মেয়েটি। নির্বিকার মুখে চারপাশে উৎসুক লোকদের দেখল জেসি ওয়েন। ক্ষণিকের জন্য বিল নিকোল আর ওর সঙ্গীর উপর থমকে গেল দৃষ্টি। তারপর দৃষ্টি ফিরিয়ে হ্যান্স কোবানের দিকে ফিরল। বিড়বিড় করে উইশ করল সে। ঘুরে ফিরতি পথে শহরের মূল অংশের দিকে এগোলো। ভেতরে ঢুকে পর্দা নামিয়ে দিল হ্যান্স কোবান। চুলোয় কি যেন বসিয়েছে মেরি। স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালো সে। হারামজাদার ভাব দেখে মনে হচ্ছে দুনিয়াতে ওর চেয়ে ভদ্রলোক বুঝি আর দ্বিতীয়টি নেই। তপ্ত স্বরে অসন্তোষ প্রকাশ করল সোনা ব্যবসায়ী। আরে শয়তান, তোকে হাড়ে হাড়ে চিনি আমি। সবাইকে সতর্ক করা তোমার দায়িত্ব হ্যান্স। অন্তত 100 মাইল পাড়ি দিয়েছে ওরা, কোনো ঝামেলা বা অঘটন ঘটেনি। সবার আস্থা অর্জন করেছে ওয়েন। ওর বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাকে বিশ্বাস করবে না কেউ, ভাববে অযথাই ওর সমালোচনা করছি। ড্যান কি কাজটা নেবে বোঝা যাচ্ছে না। চিন্তিত দেখালো কুবানকে। ওর মতিগতি বোঝা কঠিন। কী ভেবে যে কি করে বসে তার ঠিক নেই। ভাবছি জেরেমি টাউনে কেন যাচ্ছে ও? খুনে বদমাশে ভর্তি হয়ে গেছে শহরটা। ওখানে ওর কোনো কাজ থাকতে পারে না। কেন, ওয়াগনের লোকগুলো সবাই কি খারাপ? আমি তা বোঝাতে চাইনি। ড্যানি লসন এমন এক মানুষ, কিনকেট বা রক্সদের সাথে যার কখনো মিল খায় না। আলাদা পথের মানুষও। বরং ওই খুনি লোকগুলোর বিপক্ষেই ওকে ভালো মানায়। আরেকটা পক্ষ আমরা, নিরীহ কিছু উচ্চাকাঙ্ক্ষী লোক। এদের নিয়ে যত বিপদ। নিজেদের চামড়া বাঁচাতে জানি না, আর এজন্যই আমাদের উপর চড়াও হওয়ার সুযোগ পেয়ে যায় কিনকেটরা। ঘুরিয়ে ফিরিয়ে তুমি বোধহয় লার্কিনদের কথা বোঝাতে চাইছো। নিঃসন্দেহে। বাদ দাও ওদের কথা। তোমার নিজের ঝামেলা কি কম? মাথা ঝাঁকিয়ে সায় জানালো সোনা ব্যবসায়ী। সোনার চালান, জেরেমি টাউনের ভবিষ্যৎ, নিজের ব্যবসা, দুশ্চিন্তার হাজারটা বিষয়।
বিল, নিকোল আর ওর সঙ্গীকে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছে না, অথচ হাতের কাছে বিশ্বস্ত এবং যোগ্য তেমন কাউকে পায়নি। সোনার পরিমাণ বেশি হওয়ায় দুশ্চিন্তাও বেড়েছে ওর। নিরাপদে মন্টানায় পৌঁছবে তো সাপ্লাই, নাকি পথে লুট হয়ে যাবে? ড্যানি লসন গার্ডের দায়িত্বে থাকলে নিশ্চিত বোধ করত। আগেও কোবার্নের হয়ে কাজ করেছে সে। ছোটোখাটো কিছু ঝামেলা হলেও প্রতিবারই গন্তব্যে পৌঁছেছে সাপ্লাই। বাগির বাইরে বেরিয়ে এলো সে। সন্ধে পর্যন্ত কয়েকটা সেলুন আর বারে ঘোরাঘুরি করে কাটালো। লোকজনের কথা শুনে আলাপ করে বোঝার চেষ্টা করলো সাপ্লাইটা সম্পর্কে কী ভাবছে ওরা। কিন্তু বিফল হতে হলো ওকে। সোনার চালান নয়, বরং জেরেমি টাউনের ভবিষ্যৎ নিয়ে আগ্রহী সবাই। বাগিতে ফিরে এসে অবাক হলো ও। দেখলো মেরির সাথে আলাপ করছে লার্কিনের মেয়েটা। স্বামীর সঙ্গে অতিথির পরিচয় করিয়ে দিল মেরি কোবান। উঠে দাঁড়িয়ে নট করল জুলিয়া লার্কিন। তারপর হাত বাড়িয়ে দিল সোনা ব্যবসায়ীর দিকে। বসো প্লিজ ম্যাম, অনুরোধ করল হ্যান্স কোবান। ধন্যবাদ। একা থাকতে খারাপ লাগছিল ওর। স্বামীর উদ্দেশ্যে ব্যাখ্যা দিল মেরি। তারপর জুলিয়ার দিকে ফিরল। এখন থেকে যখন ইচ্ছে চলে আসবে, বুঝেছ জুলি? নট করল মেয়েটি। আমি এলে হয়তো তোমার কাজের ক্ষতি হবে না, তোমার সঙ্গ পেলে বরং ভালোই লাগবে। হ্যান্স তো বেশিরভাগ সময় বাইরে থাকে। সময় কাটানো আমার জন্যও সমস্যা। পশ্চিমে এই প্রথম এসেছো তোমরা? জানতে চাইল কোবান। বাবা আগেও একবার এসেছিল। আমি কিন্তু একেবারে নতুন। কেমন লাগছে তোমাদের? সনোরার পরিবেশ কিংবা জীবনযাত্রার চেয়ে এখানকার জীবন সম্পূর্ণ আলাদা। অন্তত খারাপ লাগছে না, ক্লিষ্ট হেসে বলল জুলিয়া। ওর চোখের গভীরে দ্বিধা দেখে বোঝা গেল এ ব্যাপারে নিজেও নিশ্চিত নয়। বিভিন্ন ধরনের মানুষ, এদের বোঝা কঠিন। সব জায়গায় রুক্ষতার ছোঁয়া, কিন্তু এর মধ্যেও কি যেন একটা আছে। পরিচমে মানুষ দেখতে ভালো লাগে আমার। মেরি কফি পরিবেশন করতে কাপ তুলে নিয়ে চুমুক দিল ওরা। আরও দু একটা সৌজন্যমূলক কথাবার্তা শেষে উঠে দাঁড়ালো জুলিয়া। ধন্যবাদ জানালো দম্পতিকে। তারপর বাগি থেকে নেমে পড়ল। চলো তোমাকে এগিয়ে দেই, বলে নেমে এলো কোবান। মাত্র তো কয়েক গজ পথ, আমি একাই যেতে পারবো। নিশ্চয় পারবে, তবুও তোমাকে এগিয়ে দে আমার কর্তব্য। মৃদু মাথা ঝাঁকালো মেয়েটা। দুটো ওয়াগন পেরিয়ে পরেরটার সামনে এসে থামল জুলিয়া। ধন্যবাদ মিস্টার কোবান, বলল ও। ভেতরে এলে খুশি হব অন্য কোনো দিন। হেসে ফিরতি পথ ধরল সোনা ব্যবসায়ী। পরদিন সকালে জেরেমি টাউনের উদ্দেশ্যে যাত্রা করল দলটা। একটা মাস্ট্যাঙ্গে চড়ে গাইড করছে জেসি ওয়েন। রুক্ষ টেইল ধরে এগিয়ে চলল 6টা ওয়াগন। ক্রমশ চলত হয়ে এলো গতি। চড়াই উতরাই পেরিয়ে এগোতে হচ্ছে। সামনে ধূসর প্রান্তরের বুক চিরে চলে গেছে টেইল। সবুজের চিহ্ন তাতে কমই। দিগন্তের শেষ প্রান্তে আবছাভাবে চোখে পড়ছে সুউচ্চ জারকান মাউন্টেন্সের অবয়ব। কাছে মনে হলেও যথেষ্ট দূরে ওটা। দিনের শেষে মাইল 10 এগোনোর পর যখন একটা শুকিয়ে যাওয়া ক্রিকের কাছে ক্যাম্প করল ক্লান্ত লোকগুলো, তখনও ওদের কাছে মনে হলো সারা দিনে একটুও এগোয়নি। জারকান পাহাড় ছেড়ে নিতে একই রকম লাগছে। একই রকম লাগছে। আকারে হয়তো কিছুটা বড় দেখাচ্ছে এখন, কিন্তু খালি চোখে দেখে বোঝা কঠিন ঠিক কতটা দূরত্বে আছে। তবে এরা সবাই জানে পাহাড়ের কাছাকাছি তাদের গন্তব্য। জারকান মাউন্টেন্সের শুরুতেই গড়ে উঠেছে সোনার শহর জেরেমি টাউন। তবে হতাশ হলো না কেউ। 6 দিন আগে যে স্বপ্ন বুকে নিয়ে মন্টানা থেকে যাত্রা শুরু করেছিল ওরা, তা বিলীন বা ম্লান হয়ে যায়নি, বরং আরও উজ্জ্বল হয়েছে। যেহেতু জানে 2 দিনের মধ্যে পৌঁছে যাবে স্বপ্নের শহরে, সেখানে যে অনেক অনিশ্চয়তার কঠিন কিছু সময় অপেক্ষা করছে তা ভাবেনি কেউ, কারো মাথায়ও আসেনি। প্রতি রাতের মতোই তারা জ্বলা
আকাশ আর ওয়াগনের ভেতরকার গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে সোনা আর উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ঘুমিয়ে পড়ল লোকগুলো। তবে কয়েকজনের ভবিষ্যৎ ভাবনা একটু ভিন্ন। তাদের মধ্যে জেসি ওয়েন একজন। 2 দুদিন পর রৌদ্রোজ্জ্বল এক দুপুরে জেরেমি টাউনে পৌঁছলো দলটা। পাহাড়ের কোলে গড়ে উঠেছে শহরটা। এক পাশে পাহাড় থেকে নেমে আসা নদী মাইল খানেক দূরে উজানে গিয়ে পড়েছে। দুই তীরে গড়ে উঠেছে জীর্ণ শ্যাক আর তাড়াহুড়ো করে তৈরি কিছু কেবিন। ক্লেমগুলো নদীর আশপাশে। সবার আগে অবশ্য কয়েক মানুষ সমান উঁচু কয়েকটা উইন্ডমিল চোখে পড়ল ওয়াগন যাত্রীদের। দীর্ঘ রাস্তার দুপাশের গুটি কয়েক দালান, কেবিন আর তাঁবু। চুন সুরকির ব্যবহার দূরে থাক, আসলে কোনোটাই মজবুত করে তৈরি হয়নি। এখানকার বাসিন্দারা যেন জানে, অনিশ্চয়তায় ভরা প্রতিটি দিনের মতোই খোদ জেরেমি টাউনের অস্তিত্ব অনিশ্চয়তা আর কিছু প্রশ্নের সম্মুখীন। ঠিক সোনার মতো কবে কোন ক্লেমে কতটুকু সোনা পাওয়া যাবে আগে থেকে বলা সম্ভব নয়। তাই অল্প আয়াসে দ্রুততার সাথে তৈরি হয়েছে বাড়িগুলো। সর্বত্র অযত্ন আর অবহেলার ছাপ। চড়ানো ছিটানো কয়েকটা ওয়াগন চোখে পড়ল। দালান বা কেবিন তৈরির ঝামেলায় না গিয়ে ওগুলোকে অস্থায়ী দোকান কাম আবাস হিসেবে ব্যবহার করছে কেউ কেউ। সব মিলিয়ে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে আসা লোকগুলো অবাক হয়ে লক্ষ্য করল, অন্তত 200 লোকের সমাগম ঘটেছে এখানে। ব্যাপারটা খানিক ভড়কে দিল ওদের। কেউই ভাবেনি এখানে এসে এরকম এলাহি কাণ্ড দেখতে পাবে, কিংবা শীতল অভ্যর্থনার কথাও তাদের মাথায় আসেনি, যেটা আগে আসা লোকগুলোর চোখে দেখতে পেল তারা, এবং সাথে কিছু তাচ্ছিল্য। টেইলের ধুলি উড়িয়ে প্রথম ওয়াগনটা যখন সিড হামারটনের জেনারেল স্টোরের সামনে থামল, ততক্ষণে উৎসুক কিছু লোকের ভিড় জমে গেছে আশপাশে। কৌতূহলী হয়ে অপেক্ষায় থাকলো ওরা। সবার সামনে থাকা জেসি ওয়েনের ক্লান্ত মুখে প্রসন্ন হাসি। স্যাডল ত্যাগ করার ঝামেলায় গেল না সে। থেমে যাওয়া প্রথম ওয়াগনের পাশে এসে রাশ টেনে ঘোড়া থামালো। তারপর মাস্টাংয়ের মুখ ঘুরিয়ে উল্টো দিকে ফিরল। মিনিট 5 অপেক্ষা করলো সে। একে একে থামলো সব ওয়াগন। বাতাসে ওরা ধুলোর অত্যাচার এড়াতে একপাশে সরে এলো ওয়েন। হ্যাট চালিয়ে উড়ন্ত ধুলো সরিয়ে দিল। তারপর পকেট থেকে দুমড়ানো একটা সিগার বের করলো। সিগার ধরানোর ফাঁকে আর চোখে একবার দেখে নিল কৌতূহলী জেরেমি বাসীদের। শেষ লোকটি নামা পর্যন্ত অপেক্ষা করলো ওয়েন। আমার সাথে এসো সবাই, জরুরি কথা আছে তোমাদের সঙ্গে। ওখানে হাত উঠিয়ে জেনারেল স্টোরের পাশের সেলুনটা দেখালো সে। এই শহরে আমাদের সফল আগমন উপলক্ষে পান করব সবাই। আর স্মিথ হাসল সে। আমাদের দেনা পাওনা চুকিয়ে ফেলব। তাকে অনুসরণ করে এগোলো কয়েকজন পুরুষ। ওয়েনের পেছন পেছন সেলুনে ঢুকে পড়ল। কামারের দোকানের পোস্টে দাঁড়িয়েছিল এক তরুণ আর বয়স্ক এক লোক। নিস্পৃহ দৃষ্টিতে এতক্ষণকার নাটক দেখছিল ওরা। অধৈর্য ভঙ্গিতে পায়ের ভর বদল করল তরুণ। সঙ্গীত দিকে ফিরে নিচু কণ্ঠে বিতৃষ্ণা প্রকাশ করল। লোকটাকে টিম? ভাবচক্কর দেখে মনে হচ্ছে শহরটা যেন ওর। জেসি ওয়েন সংক্ষেপে জানালো টিম কার্টিস। ও মন্টানার সেই রকবাজ, বুঝলাম। উম্মা প্রকাশ পেল তরুণের কণ্ঠে। কিন্তু সঙ্গে এত লোক নিয়ে এসেছে কেন তা তো বুঝতে পারলাম না। বেশি বোঝার চেষ্টা করো না বব। জেসি ওয়েনের ব্যাপারে আগ্রহী না হলে আখেরে তোমারই লাভ হবে। মুখ বুজে দেখে যাও, নিজে থেকে কিছু জানতে চেও না। ওর উদ্দেশ্য ঠিকই জেনে যাবে এক সময়। কিন্তু এই লোকগুলো আর সবার মতোই সোনার লোভে এসেছে ওরা। ওয়াগনের দিকে তাকিয়ে আছে রবার্ট অ্যালেন। জুলিয়া লার্কিনকে দেখে চরম বিস্ময় বোধ করল। চোখ সরাতে পারছে না। আরে টিম, দেখো একটা গোলাপও এসে জুটেছে দেখছি, চাপা স্বরে বলল সে। বব, তোমার ছোক ছোক করার অভ্যাসটা বাদ দাও তো, বিরক্ত হয়ে বলল কার্টিস। নইলে শেষে পস্তাবে।
ও হয়তো এমন কারো বউ বা মেয়ে যার চোখের দিকে তাকিয়ে কথা বলতে তোমার বুক কেঁপে উঠবে। সব কিছুতে খারাপ দিকটা আগে ভাবো তুমি। খানিকটা বিষণ্ণ সুরে অভিযোগ করলো তরুণ। এবং ভয় ধরিয়ে দেওয়ার মতো কথা বলো শুধু। তোমার চেয়ে অনেক দেখেছি বাছা। সামান্য একটা ভুল বা মুহূর্তের খেয়ালের জন্যে বহু লোককে মরতে দেখেছি আমি। উফ, তোমার মাস্টারগিরি যে কবে বন্ধ হবে? নাক কান বুঝে শুনে নাও। তোমার এখন শেখার বয়স বাসা। আমি ভাবছি ক্রিকেট বা রক্সের কি প্রতিক্রিয়া হবে। ওয়াগনের আশপাশে অপেক্ষায় থাকা লোকজনকে দেখছে কার্টিস। তাদের উপর থেকে চোখ না সরিয়ে অভ্যস্ত হাতে তামাক কাগজ বের করে সিগারেট রোল করলো। তারপর নখে দেয়াশেলাইয়ের কাঠি ঘষে আগুন জ্বালালো। সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, আমার তো মনে হয় খুশিই হবে ওরা। কেন? এখানে এমন লোকই চায় ওরা। নিরীহ, আনাড়ি এবং পশ্চিমে নতুন। জোর করতে গেলে বাধা দেওয়ার সাহস করবে না, কিংবা প্রতিরোধও করতে পারবে না। তাতে সহজ হয়ে যাবে ওদের কাজ। এদিকে সেলুনের ভেতরে ততক্ষণে 6জন পুরুষের উদ্দেশ্যে ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে ফেলেছে জেসি ওয়েন। আশা করি এখানে কোনো ঝামেলায় জড়াবে না কেউ। শেষে উপসংহার টানল সে, যার যার পছন্দ মতো জায়গা বেছে নিয়ে ক্লেম করতে পারো। তবে ভুলেও অন্যের ক্লেমে যেও না। কেউই সেটা পছন্দ করবে না। এখানে কিছু অর্জন করতে হলে তা চরম দিয়েই করতে হবে। এমনকি সোনা তোলার কাজটাও। নদীর কাছে গিয়ে দেখো, বেগার খাচ্ছে ওরা। সারাদিনে হয়তো 1 আউন্স সোনাও তুলতে পারেনি, কিন্তু পরদিন ঠিকই নতুন উদ্যমে শুরু করছে আবার। যাকগে, এবার বিদায়ের পালা। আশা করি আমার পাওনা মেটাতে আপত্তি নেই কারো। থেমে হুইস্কিতে চুমুক দিল জেসি ওয়েন। গিলাসের কিনারার উপর দিয়ে সামনে দাঁড়ানো লোকগুলোকে নিরীক্ষ করল। একটা কথা, জেসি। উঠে দাঁড়ালো মাঝবয়সী এক লোক। তুমিই বলেছ এখানে আসার পর ভাগ্য ফিরে যাবে আমাদের, কারণ জেরেমি টাউনে প্রচুর সোনা আছে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আগেই ক্লেমের দখল নিয়ে বসে আছে বহু লোক। এমন কোনো কথা কি সত্যিই বলেছি? সত্যিই বলেছি, সহাস্যে পাল্টা প্রশ্ন করল ওয়েন। সযত্নে বিরক্তি আর অসন্তোষ চেপে রেখেছে। আমি তোমাদের স্বপ্ন দেখাইনি বন্ধুরা, তোমরা নিজেরাই দেখেছ। আমি শুধু এখানে নিয়ে এসেছি তোমাদের। বিনিময়ে কিছু ডলার পাওনা হয়েছে আমার। লোকটির মুখে চাপা অসন্তোষ দেখে ব্যাখ্যা দিতে বাধ্য হলো সে। দেখো মিস্টার ক্যামেরন, আমি বলেছি এখানে সোনার সন্ধান পাওয়া গেছে। খবরটা তোমরা আগেই পেয়েছ, কিন্তু নিশ্চিত হয়েছ আমার কথায়। সোনা কি এখানে নেই? তাহলে এতগুলো লোক পড়ে আছে কেন? সোনা তোলার দায়িত্ব নিশ্চয় আমাকে দাওনি। আর মনে মাথা নাড়ল ক্যামেরুন। চাহনিতে অনিশ্চয়তা ঝরে পড়ছে। টেবিলের উপর রাখা হুইস্কির গ্লাস তুলে চুমুক দিল সে। নিরাসক্ত দৃষ্টিতে বাইরে অপেক্ষামান সঙ্গীদের দেখল। তারপর পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখল। পাওনা টাকা বুঝে নিয়ে মাথায় হ্যাট চাপালো ওয়েন। আশা করি আমাকে আর দরকার হবে না তোমাদের। তবু কয়েকটা দিন থাকবো এখানে। প্রয়োজন হলে বারকিপের কাছে খোঁজ করো। খবর পেয়ে যাব আমি। তোমাদের সাফল্য কামনা করছি। সবার পানীয়ের দাম মিটিয়ে দীর্ঘ পায়ে বেরিয়ে গেল জেসি ওয়েন। খানিকটা নিরাশ হয়ে বসে থাকলো লোকগুলো। কেবল হ্যান্স কোবান ছাড়া। কৌতূহলী চোখে অন্যদের দেখছে সে। কিছুটা হলেও হতদম্য হয়ে পড়েছে উচ্চাকাঙ্ক্ষী লোকগুলো। এদের অনেকেই আকাশ পাতাল ভেবে এসেছে এতদিন, অথচ তিক্ত বাস্তব আজ করতে পারছে এখন। সবার আগে যে কাজটি তাদের করা উচিত, ভাবল হ্যান্স কোবান, নিরাপদ একটা আশ্রয় খোঁজা উচিত। কিন্তু তা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেউ। অবশ্য কিছুক্ষণ পরই হতাশা কেটে যাবে। আশপাশে প্রচুর খালি জায়গা আছে। ক্লেম করার পাশাপাশি নদীর তীরে যে কোনো জায়গায় রাতটাও কাটিয়ে দিতে পারবে, যেমন কেটেছে গত কয়েকদিন। হুইস্কি শেষ করে উঠে দাঁড়ালো সোনা ব্যবসায়ী। প্রচুর কাজ পড়ে আছে তার। জেফ্রি হ্যালার্ডকে খুঁজে বের করতে হবে। জরুরি কিছু আলাপ প্রথমেই সেরে ফেলা দরকার। হাতে সময় মাত্র 2 দিন। ক্রুদের থাকার ব্যবস্থা করতে হবে এবং ড্যানি লসনের খোঁজ করতে হবে। হয়তো এখানেই আছে সে।
আশা ছাড়তে রাজি নয় কোবান। বেরিয়ে এসে ফুটপাতে দাঁড়িয়ে সারা শহরের উপর চোখ বুলালো ও। সর্বত্র অযত্নের ছাপ, সব কিছুই বড় তাড়াহুড়োর সঙ্গে করা হচ্ছে। রাস্তার ওপাশে একটা স্টোরের দেয়াল দাঁড় করাচ্ছে বাপ বেটা। খোলা দোকানে পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে আরেকজন। পাবলিক স্টবলে কেবল কয়েকটা খোলা স্ট চোখে পড়ল। ল অফিসটা একেবারে শেষ প্রান্তে। মাটি আর ইটের আলগা একটা কাঠামো বলা উচিত। পাশে নামকা ওয়াস্তে কোর্ট হাউস। না, জেরেমি টাউনের বয়স 2 মাস হয়েছে ঠিকই, ভাবল। কিন্তু এক বিন্দু এগোয়নি শহরটা। শুরুতে যেমন ছিল তার চেয়ে খারাপ হয়েছে অবস্থা। পরিকল্পনা বা যত্নের ছাপ নেই কোথাও। রাস্তায় নেমে হ্যাটের ব্রিম আরও নামিয়ে দিল হ্যান্স কোবান। চোখ কুঁচকে তাকালো ওয়াগন সারির দিকে। ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে নতুন আসা লোকগুলো। মাঝে মধ্যে ইতিউতি তাকাচ্ছে। নিজের বাগির কাছে পৌঁছতে দেখল ওর দিকেই এগিয়ে আসছে পিট লার্কিন। কোবান, তুমি তো আগেও এখানে এসেছো? মাথা ঝাঁকালো সে। অপেক্ষায় থাকলো। তুমি কি উইলিয়াম লার্কিনকে চেনো? এখানে একটা ক্লেম আছে বিলের, ওর কাছেই এসেছি আমরা। ঠিক বলতে পারবো না, মাইনারদের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই আমার। কোবান খেয়াল করলো উত্তরটা অপথিপ করে তুলেছে লার্কিনকে। তবে আমার অফিসে গেলে হয়তো খোঁজ পেতে পারো। মাইনারদের কাছ থেকে সোনা কিনে আমার কিরানি, ও হয়তো চিনতে পারে। ধন্যবাদ। বাগির আসনে চলল কোবান। চাবুক চালিয়ে ঘোড়া দুটোকে এগোতে বাধ্য করল। সকাল থেকে টানা ছুটেছে বলে ক্লান্ত হয়ে পড়েছে পশুগুলো। পিছু পিছু আসছে লার্কিনদের ওয়াগন। ধীরে ধীরে শহরে প্রবেশ করলো ওরা। খানিক এগিয়ে মূল রাস্তা ছেড়ে পাশের গলিতে ঢুকলো। 20 গজ দূরে একটা দালানের সামনে এসে থামলো। চাকার ঘর ঘর শব্দ শুনে ভেতর থেকে বেরিয়ে এলো শীর্ণদেহী এক লোক। টুপি খুলে হিসিং রেইলের প্রান্তে ঝুলিয়ে রাখলো সে। তারপর দ্রুত এগিয়ে এলো।